Welcome to Chartage. I am PropDex Trader and your mentor Orko. তো আজ আমরা টেকনিক্যাল অ্যানালিসিস বেসিক টু অ্যাডভান্স যে সিরিজ কন্টিনিউ করছি, সেখানে আমরা প্রাইস অ্যাকশন সিরিজ এখন কন্টিনিউ করছি। তার মধ্যে একটা খুব গুরুত্বপূর্ণ প্যাটার্ন হলো ট্রাইঅ্যাঙ্গেল প্যাটার্ন। এই ট্রাইঅ্যাঙ্গেল প্যাটার্ন সম্পর্কে আজকে আমরা ইন ডিটেলসে আলোচনা করব এবং লাইভ মার্কেটে চার্টেও গিয়ে দেখব যে লাইভ চার্টে কোনো টেকনিক্যাল প্যাটার্নের মধ্যে ট্রাইঅ্যাঙ্গেল প্যাটার্নকে কীভাবে আইডেন্টিফাই করব এবং সেখান থেকে ট্রাইঅ্যাঙ্গেল প্যাটার্নের যে স্ট্র্যাটেজি সেখান থেকে ট্রেড কীভাবে নেব এবং সেটাকে হোল্ড কীভাবে করব ট্রেলিং স্টপ লসের মাধ্যমে। ঠিক আছে, তো ট্রাইঅ্যাঙ্গেল মানে কি? ট্রাইঅ্যাঙ্গেল মানে হলো ত্রিভুজ। ঠিক আছে, এখানে আমরা যখন প্রাইস মুভ হয় তখন পিক অ্যান্ড থ্রো এই মেথডে হয়। ঠিক আছে, তো যখন পিক এবং থ্রো মেথডে যখন আমরা হায়ার হাই হায়ার লো পাই তখন সেটা কি হয়? আপ ট্রেন্ড। যখন লোয়ার হাই লোয়ার লো হয় তখন হয় কি? সেটা ডাউন ট্রেন্ড। ওকে, এটুকু আমরা জানি এতদিন, এই গত 53-54টা ক্লাসের মধ্যে এটুকু আমরা শিখতে পেরেছি। এবার আমরা দেখব কনসলিডেশন বা একটা সাইড ওয়েজ পেজ। আমরা ম্যাক্সিমাম প্রাইস প্যাটার্নগুলো যখনই আলোচনা করি সেগুলো আমরা কনসলিডেশনের আলাদা আলাদা নাম দিই, সেগুলোকেই আমরা প্রাইস প্যাটার্ন বলি। ঠিক আছে, কিছু আছে রিভার্সাল প্যাটার্ন, কিছু আছে কন্টিনিউয়েশন প্যাটার্ন। এটা জেনারেলি ট্রাইঅ্যাঙ্গেল একটা কন্টিনিউয়েশন প্যাটার্ন হিসাবে কাজ হয়, কিন্তু এখানেও আমরা অকেশনালি রিভার্সাল হিসাবেও দেখতে পাই। তো দেখুন, একটা মার্কেট ধরলাম আমরা প্রি ডিফাইন্ড আপ ট্রেন্ডের মধ্যে চলছে, এরপর মার্কেট কারেক্ট করলো। ওকে, এরপর মার্কেট প্রিভিয়াস যে হাই ছিল ততটা হাই যদি টাচ না করে তার আগের থেকে নিচে নামতে শুরু করে। তার মানে কি? একটা আমরা লোয়ার হাই পেলাম, কিন্তু পরের বার যে লোটা আমরা যদি প্রিভিয়াস লোয়ের থেকে যদি আগে যদি বাউন্স করে, মানে কি? এখানে একটা হায়ার লো পেলাম, লোয়ার হাই হায়ার লো। তার মানে কি? এটা একটা কনসলিডেশন, মানে এখানটা সিঙ্ক হচ্ছে। এর পরের বার যদি আবার একটা আমরা লোয়ার হাই পাই এবং হায়ার লো পাই, বা সেম একই জায়গায় যদি পাই, তাহলে এটা কী হলো? আরও কনসলিডেট হচ্ছে। তার মানে কি? প্রাইসটা টাইমের সাথে সাথে একটা কনসলিডেশনের মধ্যে আসছে। কনসলিডেশনের মধ্যে যখন আসবে সেখানে আমরা হাই এবং লো কেটে যদি আমরা টাচ করি তাহলে এখানে আমরা যে একটা প্যাটার্ন পাবো সেটাকে আমরা বলবো ট্রাইঅ্যাঙ্গেল প্যাটার্ন। ওকে, তার মানে কি? যখন প্রাইস একটা কনসলিডেশনের মধ্যে থাকবে এবং প্রাইসটা যদি ব্রডনিং প্যাটার্নে কী ছিল? ব্রডনিং প্যাটার্নে ছিল যে প্রাইসটা ধীরে ধীরে বাড়ছে, মানে অপেক্ষাকৃত সেটা ব্রড হচ্ছে। ঠিক আছে, তার মানে কি? এখানে ভলেটিলিটি বাড়ছে, যত টাইমের সাথে সাথে ভলেটিলিটি বাড়ছে। অন্যদিকে যেটা আমরা আগের ক্লাসে ডিসকাস করেছিলাম, এখান থেকে যদি ব্রেকআউট বা ব্রেকডাউন হয় তাহলে এখানে আমরা এটা একটা অ্যাজ এ প্যাটার্ন কাজ আমরা করতে পারি, কন্টিনিউশন বা এখানে রিভার্সাল দুটো হিসাবে কাজ করতে পারি। কিন্তু এখানে মেন প্রবলেমটা হলো স্টপ লস আইডেন্টিফাইংয়ের, কারণ যেহেতু টাইমের সাথে সাথে ভলাটিলিটি বাড়ছে সেহেতু এখানে স্টপ লস আইডেন্টিফাইয়ে ডিফিকাল্টি হতে পারে। ঠিক আছে, কিন্তু অন্যদিকে আমরা ট্রাইঅ্যাঙ্গেল প্যাটার্নে দেখছি যে টাইমের সাথে সাথে প্রাইসটা কনসলিডেট করছে বা কন্ট্র্যাক্ট করছে। এর ফলে আমরা যখন হাই টু হাই কানেক্ট করছি সেটা আমাদের একটা ডাউন স্লোপিং লাইন হচ্ছে, কিন্তু যখন লো টু লো কানেক্ট করছি সেটা আমাদের একটা আপ স্লোপিং লাইন হচ্ছে। তার ফলে একটা আমাদের ত্রিভুজ আকৃতির প্যাটার্ন তৈরি হচ্ছে। ঠিক আছে, এটাকেই বলা হয় আমাদের ট্রাইঅ্যাঙ্গেল প্যাটার্ন। ওকে, এবার ট্রাইঅ্যাঙ্গেল প্যাটার্ন মূলত 3 রকমের হয়: সিমেট্রিক্যাল ট্রাইঅ্যাঙ্গেল, অ্যাসেন্ডিং ট্রাইঅ্যাঙ্গেল অ্যান্ড ডিসেন্ডিং ট্রাইঅ্যাঙ্গেল। যেটা আমরা
ক্লাসের মধ্যে ধীরে ধীরে শিখব। ওকে, এখনও পর্যন্ত সবার ক্লিয়ার? যদি ক্লিয়ার হয়ে থাকে ইয়েস, এবং যদি না ক্লিয়ার হয়ে থাকে তাহলে আর একবার পুরো ক্লাসটাকে দেখুন, ঠিক আছে? যদি ক্লিয়ার হয়ে থাকে অবশ্যই এখানে কমেন্টে লিখবেন ইয়েস, হ্যাঁ বুঝতে পারছি, কারণ এনগেজিং একটা সেশনের মাধ্যমে এটা আরও ভালোভাবে বোঝা যায়। এবং যে ক্লাসগুলো করবেন সেটা কিন্তু আপনারা মিনিমাম 10টা কি 20টা কি 50টা চার্টে প্র্যাকটিস করবেন। যদি প্র্যাকটিস না করেন এইভাবে শিখে কিন্তু কোনো লাভ নেই। ওকে, এবার আমরা আসি সিমেট্রিক্যাল ট্রাইঅ্যাঙ্গেলে। সিমেট্রিক্যাল ট্রাইঅ্যাঙ্গেল মানে ইউজুয়ালি continuation pattern represent pause in the existing trend after which the original trend resume। মানে কি, আগে একটা আমাদের ট্রেন্ড কন্টিনিউ ছিল, তারপর একটা পজ নিল, ঠিক আছে? পজ নেওয়ার পর এই যে 1 3 5 এটা কিন্তু পরপর নিচ্ছে, মানে কি লোয়ার হাই তৈরি করছে। কিন্তু অন্যদিকে 2 4 6 এগুলো কিন্তু হায়ার লো তৈরি করছে। এর ফলে কি হয়েছে, একটা কনসলিডেশন বা একটা কন্ট্রাকশন তৈরি হচ্ছে, ঠিক আছে? পিওর ট্রেন্ড ওয়াজ আপ, দ্যাট ইজ প্রেজেন্ট ফেভার রেজলিউশন অফ দ্য ট্রাইঅ্যাঙ্গেল। Consolidation on the upside. If the trend has been down, then the symmetrical triangle would have bearish implication. The symmetrical triangle shown two converging triangles, the upper line descending and the lower line ascending. এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, মানে বেস ট্রায়াঙ্গেল হলো এটা, যে আপার লাইন ইজ ডিসেন্ডিং, লোয়ার লাইন ইজ অ্যাসেন্ডিং। দিস ইজ কল্ড symmetrical triangle. The vertical line left measuring the height of the pattern is called at base. The point of intersection at the right where the two line meet is called at apex. এটাকে বলা হয়, মানে বেস কোনটাকে বলা হয়, এই জায়গাটাকে বলা হয় বেস, এবং এখানে যেখানে দুটো লাইন যেখানে মিলিত হয় সেই জায়গাটাকে বলা হয় অ্যাপেক্স। এই দুটো টার্ম জানাটা কি দরকার নয়, ইট ইজ নট নেসেসারি, কিন্তু জেনে রাখা ভালো। ফর অবভিয়াস রিজন দ্য সিমেট্রিক্যাল ট্রায়াঙ্গেল ইজ অলসো কল্ড এ কয়েল। এখানে আমরা কি বলেছিলাম, সিমেট্রিক্যাল কয়েল, সিমেট্রিক্যাল ট্রায়াঙ্গেলকে আমরা এখানে কয়েল বলি। ওকে, তো এটা থেকে আমরা ট্রেড কীভাবে নেব, এটাই তো কোশ্চেন। কারণ শিখে তো সমস্ত প্যাটার্ন শিখছি জানছি, সেটা জেনে লাভ নেই, কিন্তু ট্রেড কীভাবে নেব। যখন আমাদের একটা সিমেট্রিক্যাল ট্রাইঅ্যাঙ্গেল ব্রেক করবে, সিমেট্রিক্যাল ট্রাইঅ্যাঙ্গেল যখন আমাদের ব্রেক করবে, যখন ব্রেকআউট কনফার্ম হবে, যখন ব্রেকআউট কনফার্ম হবে তার পরের দিন আমরা ট্রেড নেব, এবং ট্রাইঅ্যাঙ্গেলের নিচে একটা চেষ্টা করবো স্টপ লস রাখার, যদি সেটা ছোটো হয় 3 থেকে 6% মধ্যে যদি হয়, জেনারেলি হয়েই থাকে। এবং টার্গেট কতটা হবে, যতটা বেস হবে এটা কিন্তু টার্গেট হবে। এই যে ফার্স্ট যে সুইংটা সব থেকে নিচে পর্যন্ত যেখানে এসছে ততটা কিন্তু বেস হতে পারে, ঠিক আছে? এবং আরেকটা জিনিস এখানে ইম্পর্টেন্ট, সেটা হলো আমাদের যে ট্রাইঅ্যাঙ্গেলের আপার এন্ড যদি এটা ওপরের দিকে ব্রেকআউট হয়, সেখানে কিন্তু নিচে আসতে পারে, ঠিক আছে? নিচে আসলে কিন্তু আমরা সেল করে দেব না, আমাদের স্টপ লস সবসময় এই লাইনের নিচে থাকবে, মানে আপার মানে ডাউন স্লোপিং লাইন যেটা থাকবে, হাই টু হাইকে যেটা কানেক্ট করবে তার নিচে আমাদের স্টপ লস থাকবে। এবং সবথেকে বেস্ট স্টপ লস হলো সুইংয়ের লো, মানে এই 6 যে পয়েন্ট সেটা নিচে যদি স্টপ লস রাখা হয়, তাহলে সেটা আমাদের হিট করার প্রবাবিলিটিও কম থাকে, এবং সেখান থেকে একটা বড় মুভ পাওয়ারও একটা প্রবাবিলিটি থাকে, এবং এখান থেকে কিন্তু অনেক বড় মুভ আমরা পেতে পারি। এখানে শুধুমাত্র 1:2 না, এখানে 1:3 1:4 1:5 রিস্ক টু রিওয়ার্ডের মুভও কিন্তু সিমেট্রিক্যাল ট্রায়াঙ্গেল থেকে পাওয়া যায়, যদি স্টপ লস ছোটো হয় তবে। যদি স্টপ লসই হয়ে যায় 10%, সেখান থেকে 50%-এর মুভ পাওয়াটা কিন্তু ডিফিকাল্ট। যদি স্টপ লস যদি 3 4 5%-এর যদি স্টপ লস হয়, তাহলে কিন্তু এখান থেকে জেনারেলি 15 20 25%-এর মুভ কিন্তু পাওয়া যায়, ঠিক আছে? এটা সমস্যাটা কিন্তু আমি ডেলি টাইম ফ্রেমে বললাম। যদি এটা উইকলি টাইম ফ্রেমে হয়, উইকলি টাইম ফ্রেমে 10%-এর স্টপ লসও কিন্তু রাখা যেতে পারে ম্যাক্স, ঠিক আছে? কিন্তু সেটাও 8%-এর ওপরে রাখা উচিত না, আর ডেইলিতে তো 6%, তার বেশি তো কোনোভাবেই ঠিক না। এবার
মেজারিং টেকনিক, যেটা আমি একটু আগেই বললাম যে ট্রায়াঙ্গেল মেজার্স টেকনিক ইন কেস অফ সিমেট্রিক্যাল ট্রায়াঙ্গেল দেয়ার আর কাপল অফ টেকনিক্যাল technique generally used. Simplest technique is measure height of the vertical line, widest part of the triangle, the base and the measures distance breakout point. মানে আমরা এখান থেকে যে বেসটার যে পয়েন্ট সেটা আমরা উপর থেকে নেব, দ্যাটস ইট। এটাই হয়ে যাবে আমাদের মেজারিং টেকনিক, যেটা আমরা এখন একটু পরে গিয়ে চার্টে গিয়ে শিখবো। এরপর আমরা আসি অ্যাসেন্ডিং ট্রায়াঙ্গেল। ওকে, অ্যাসেন্ডিং ট্রায়াঙ্গেল জিনিসটা কি দেখুন, আগেরটা ছিল সিমেট্রিক্যাল ট্রায়াঙ্গেলে ছিল কি উপরের যে লাইনটা সেটা ছিল ডাউন স্লোপিং লাইন, কিন্তু এখানে যেটা রেজিস্ট্যান্স লাইন হবে সেটা হয়ে যাবে একটা হরাইজন্টাল লাইন। ওকে, এটা হয়ে যাবে একটা হরাইজন্টাল লাইন, এবং নিচের যেটা লাইন সেটা কিন্তু মাস্টলি হতে হবে আপ স্লোপিং লাইন। দিস ইজ দ্য বেস্ট থিং, মানে সিমেট্রিক্যাল ট্রায়াঙ্গেলের থেকেও অ্যাসেন্ডিং ট্রায়াঙ্গেল এটার প্রবাবিলিটি কিন্তু মার্কেটে আরও বেটার থাকে। ঠিক আছে, অ্যাসেন্ডিং ট্রায়াঙ্গেলে আমরা ট্রেড করার সময় ট্রায়াঙ্গেলের মধ্যেও যদি 1 2 3 যদি ভাগ করা হয় তাহলে 1 নম্বর দেবো আমরা অ্যাসেন্ডিং ট্রায়াঙ্গেলকে। কারণ কি, এখানে রেজিস্ট্যান্সটা স্ট্রং হিসেবে দাঁড়িয়ে আছে, এখানে কিন্তু এর ওপরে উঠতে দিচ্ছে না, মানে এই প্রাইসটা কিন্তু একটা ইম্পর্ট্যান্ট প্রাইস। ঠিক আছে, আইএমপি ইম্পর্ট্যান্ট প্রাইস, কিন্তু যত সময় যাচ্ছে লো কিন্তু ওপরে আসছে। লো ওপরে আসছে মানে কি, যে সাপ্লাই আছে তারা উইক হচ্ছে এবং ডিমান্ড স্ট্রং হচ্ছে, মানে তারা সাপ্লাইকে নিচের দিকে আসতে দিচ্ছে না, তার আগেই ডিমান্ড উপরের দিকে টেনে তুলছে। কিন্তু একটা পয়েন্টের পরে যখন কন্টিনিউয়াস এটা হয়, ওপরের যেখানে সাপ্লাই এন্ড যেখানে বসে আছে, এখানে তো সাপ্লাই বসে আছে, সেই জন্য এখানে তো আগেই উঠতে দিচ্ছে না না প্রাইসটা। কিন্তু একটা টাইমের পরে যখন কন্ট্রাক্ট হতে হতে যখন একদম ছোট হয়ে যায়, তখন কন্ট্রাকশন, মানে এটাকে যদি আমরা বলি 1T, এটাকে যদি বলি 2T, তারপরেরটাকে যদি বলি আমরা 3T, তারপরেরটাকে যদি আমরা বলি 4T, মানে এটা হলো কন্ট্রাকশনকে আমরা জেনারেলি মার্ক মিনারভিনির যে সেট আপ সেই অনুযায়ী টি বলি। ঠিক আছে, 1T 2T মানে যতগুলো আমরা পুলব্যাক সেটাকে আমরা টি বলি কন্ট্রাকশনটাকে। ঠিক আছে, এবার আপনারা সেটা, আমরা এটা বোঝার সুবিধার্থেই বলি, এটার কোনো অফিসিয়াল কিছু নেই। ওকে, তো এইভাবে যদি আমরা কন্টিনিউ করি, তো এই 1 2 3T বা 4T যখন আমরা স্ট্রাকচার পাই, তখন সেটা ব্রেকআউটের জন্য বা আপসাইড মুভমেন্ট বা কন্টিনিউয়াসের জন্য একটা খুব স্ট্রং প্যাটার্ন হিসাবে দাঁড়িয়ে থাকে। ঠিক আছে, এবং এখান থেকে যদি আমরা মুভ দেখি তাহলে এখানে যদি আমাদের এখানে কিন্তু ভলিউমটা ম্যাটার করে। ওকে, এখানে ভলিউম ম্যাটার্স, ভলিউম কিন্তু এখানে ম্যাটার করে, যে এই ব্রেকআউট পয়েন্টে কী পরিমাণ ভলিউম হচ্ছে। যদি একটা স্ট্রং ভলিউম আমরা যদি এখানে দেখতে পাই, তাহলে কিন্তু এখানে আমরা খুব ভালোভাবে একটা ট্রেড নিয়ে কাজ করতে পারি। সেম এখানেও স্ট্র্যাটেজি সেমই থাকবে। যদি ব্রেকআউট যদি কনফার্ম হয়, তার ওপরে বাই করব, স্টপ লস রাখবো কোথায়, সুইংয়ের লোতে। এখানে কিন্তু ক্যান্ডেল লোতে স্টপ লস রাখবো না, ক্যান্ডেল লোতে স্টপ লস রাখা যায় যদি স্ট্রং মুভমেন্ট হয়, এবং জেনারেলি চেষ্টা করব যে সুইংয়ের লোতে স্টপ লস রাখার জন্য। কিন্তু এখানে যদি ব্রেকআউট ক্যান্ডেলটা একটাই 5%, 7%, 10%, 15%-এর যদি ক্যান্ডেল হয়, তাহলে কিন্তু সেখান থেকে একটু এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন। যদি ব্রেকআউট ক্যান্ডেলটা 2 থেকে 3%-এর ক্যান্ডেল হয়, দ্যাট উইল বি দ্য বেস্ট সিনারিও। ঠিক আছে, কারণ যদি ব্রেকআউটটা আমরা 2 থেকে 3% পাই, তাহলে আমাদের সুইংয়ের লোটা 5 থেকে 6%-এর আমরা পাবো। কিন্তু ব্রেকআউট ক্যান্ডেলটাই যদি একটা 10%-এর ক্যান্ডেল হয়, তাহলে কিন্তু আমরা স্টপ লস ডিফাইন করতে গিয়ে কিন্তু 15%-এর স্টপ লস হয়ে যাবে। তখন আমরা সেই সিনারিওতে কী করব, সেই সিনারিওতে ওয়েট করব এখান থেকে একটা পুল ব্যাক আসার জন্য। মানে জেনারেলি
যখনই ট্রেডিং জোনের মধ্যে আসে তখন কিন্তু এখানে আমরা একটা পুল ব্যাক দেখতেই পাই। তখন আমরা পুল ব্যাকের এখানে কিন্তু আমরা একবার নেওয়ার চেষ্টা করব, বা এটাকে ব্রেকআউট রিটেস্ট বলা হয়। ব্রেকআউট রিটেস্ট জন্য এসে কিন্তু আমরা একবার নেওয়ার চেষ্টা করব। যদি এই যে এখানে যেখানে আমাদের পিকচারে যে এক্সাম্পলটা আছে, অ্যাসেন্ডিং ট্রায়াঙ্গেল ইজ দ্য rising lower line with flat or horizontal upper line. The ascending and descending triangles are variation of the symmetrical but have different forecasting implication. Notice that the upper trend line is flat while the lower line is rising. This pattern indicates that buyers are more aggressive than sellers. It is considered a bullish pattern and is usually resolved with breakout to upside. Resolved with breakout with a upside breakout কিন্তু এখানে হতে পারে। ঠিক আছে, মোটামুটি আমরা দেখছি অ্যাসেন্ডিং ট্রায়াঙ্গেল এইভাবে প্লেস হয়। এরপর বোথ অ্যাসেন্ডিং অ্যান্ড ডিসেন্ডিং ট্রায়াঙ্গেল ডিফার ফ্রম সিমেট্রিক্যাল ইন ভেরি ইম্পর্টেন্ট সেন্স। নো ম্যাটার হোয়ার দ্য ট্রেন্ড স্ট্রাকচার অ্যান্ড অ্যাসেন্ডিং ডিসেন্ডিং ট্রায়াঙ্গেল দে হ্যাভ very defined forecasting implication. The ascending triangle is bullish and descending triangle is bearish. The ascending triangle is bullish and descending triangle is bearish. The symmetrical triangle by contrast inherently in ন্যাচারাল প্যাটার্ন, মানে কি সিমেট্রিক্যাল ট্রায়াঙ্গেল আপ সাইডেও হতে পারে। এই যে সিমেট্রিক্যাল ট্রায়াঙ্গেল এটা আপ সাইডেও হতে পারে এবং ডাউন সাইডেও হতে পারে। ঠিক আছে, কিন্তু অ্যাসেন্ডিং ট্রায়াঙ্গেল এটা কিন্তু একটা বুলিশ প্যাটার্ন। ঠিক আছে, এখানে আরও বেশি কিন্তু আমরা কন্ট্রাকশন দেখতে পারি। ঠিক আছে, যত বেশি কন্ট্রাকশন হবে তত বেটার। ওকে, কিন্তু অন্যদিকে ডিসেন্ডিং ট্রায়াঙ্গেল এখানেও মেজারিং টেকনিক সেম, যে এখানেও কোনো মেজারিং টেকনিক নিয়ে ডাউট নেই যে বেস যতটা বড় হবে উপরের দিকে ঠিক আমরা ততটাই পাব। অন্যদিকে অ্যাসেন্ডিং ট্রায়াঙ্গেল অ্যাজ এ বটম, while ascending triangle most appear in the uptrend and considered continuation pattern, it sometimes appears at the bottoming pattern. মানে কি, মার্কেট একটা ফল করার পর এই রকম কিন্তু আমরা একটা প্যাটার্ন এখানে আমরা দেখতে পারি। ঠিক আছে, তখন এটাকে বা এই রকম একটা প্যাটার্ন কিন্তু আমরা দেখতে পারি। ওকে, এটা খুব ভালোভাবে আমি ড্র করতে পারলাম না, আর একবার চেষ্টা করি। মোটামুটি এইরকম একটা প্যাটার্ন আমরা দেখতে পারি। ওকে, তো এই ধরনের যে প্যাটার্ন তাকে বলা হয় বটমিং প্যাটার্ন, বটম ফর্মেশন। বটম ফর্মেশন অনেক রকমের হয়। যখন আমরা বটম ফর্মেশনের ক্লাস করব তখন আমরা দেখব যে রাউন্ডিং বটম হয়, যেমন আমাদের রেক্ট্যাঙ্গেল প্যাটার্ন হয় বটমের কাছে রেক্ট্যাঙ্গেল হয়, বটমের কাছে রাউন্ডিং হয়, তারপর বটমের কাছে হেড অ্যান্ড শোল্ডার বটম ফর্মেশন হয়। ঠিক আছে, হেড অ্যান্ড শোল্ডার হয়, ট্রিপল টপ ট্রিপল বটম হয়, ডবল বটম ইজ দ্য মোস্ট পপুলার। ডবল টপ ডবল বটম অ্যান্ড দ্য হেড অ্যান্ড শোল্ডার, রাউন্ডিং বটম, এগুলো হলো মোস্ট পপুলার। এছাড়াও ট্রায়াঙ্গেলও দেখা যায়। ইট ইজ নট ইউজুয়ালি টুয়ার্ডস দ্য এন্ড অফ দ্য downtrend to see an ascending triangle develop. However, even the situation interruption of the pattern is bullish. The breaking, দেখুন যখনই আমাদের ডাউ থিওরি একদম ক্লিয়ারলি পড়েছিলাম যে হায়ার লো মানে হলো সেটা হলো বুলিশ প্যাটার্ন, এবার লোয়ার হাই লোয়ার লো মানে হলো বেয়ারিশ প্যাটার্ন। এখানে আমরা কি দেখছি, সেম হায়ার লো, তার মানে কি টাইপ অফ বুলিশ প্যাটার্নই হবে, এটা তো বেয়ারিশ প্যাটার্ন হবে না। না, যেমন এখানে হাই অলমোস্ট সেম আছে কিন্তু লোটা ওপরে উঠছে, তার মানে কি এটা একটা বুলিশ প্যাটার্ন হিসেবে আমরা দেখব। আবার অপর দিকে ডিসেন্ডিং ট্রায়াঙ্গেলে আমরা আরেকটা জিনিস দেখব, সেটা হলো একটা প্রিভিয়াস ডাউন ট্রেন্ড, তারপর একটা পুল ব্যাক, প্রিভিয়াস ডাউন ট্রেন্ডের পরে একটা পুল ব্যাক নিল। ঠিক আছে, তারপর
প্রিভিয়াস ওই একই জায়গায় এসে ধীরে ধীরে লোয়ার হাই বানাচ্ছে। ওকে, তাহলে আমরা যদি লো এবং হাইকে যদি কানেক্ট করি, লো এবং হাইকে যদি কানেক্ট করি, তাহলে আমরা যে প্যাটার্নটা পাবো সেটাকে আমরা বলবো ডিসেন্ডিং ট্রায়াঙ্গেল প্যাটার্ন। ওকে, এটাকে আমরা বলবো ডিসেন্ডিং ট্রায়াঙ্গেল প্যাটার্ন। কারণ কি, এখানে দেখুন যে হাইগুলো আছে সেটা আগের হাইয়ের থেকে অপেক্ষাকৃত নিচে, আর যে হাইগুলো আছে সেগুলো আগের হাইয়ের থেকে নিচে। ওকে, কিন্তু এখানে লোগুলো অলমোস্ট সেম। এইটুকুই। আগে যেটা অ্যাসেন্ডিং ট্রায়াঙ্গেলে কী ছিল, যে উপরের হাইটা নিচে এবং তার কাছে এই রকম একটা প্যাটার্ন, আর ডিসেন্ডিং ট্রায়াঙ্গেলে আমরা কি পেলাম, ধীরে ধীরে লোয়ার হাই পেলাম। এটা হলো ডিসেন্ডিং ট্রায়াঙ্গেল। এটা কি, এটা হলো একটা বেয়ারিশ প্যাটার্ন। ওকে, ফ্ল্যাট হরিজন্টাল বটম লাইন অ্যান্ড ডিক্লাইনিং উইথ has the upper line declining upper line and horizontal bottom line. That's it. এখানেও সেম একই জিনিস লেখা আছে, indicates the seller are more aggressive than buyers and usually resolve the downside signal is registered decisive close under the lower trend line usually on increased volume। যে কিন্তু এখানে যখনই ব্রেক আউট বা ব্রেক ডাউন যেখানেই হবে সেখানে কিন্তু ভলিউমটা ম্যাটার করে। হ্যাঁ, এখানে কিন্তু যেন স্ট্রং ভলিউম থাকে, এখানে যেন স্ট্রং ভলিউম ম্যাটার। ব্রেকআউট বা ব্রেকডাউন যেখানেই হোক না কেন এখানে কিন্তু স্ট্রং ভলিউম ম্যাটার্স। ঠিক আছে, এবার কিছুজন ডেলিভারি ভলিউমও দেখে, সেটা অ্যাডভান্স লেভেলে হয়ে যায়। এবার ডেলিভারি ভলিউম জেনারেলি যেদিন বড় ভলিউম হয় সেদিন ডেলিভারি ভলিউম অপেক্ষাকৃত বেশি থাকে। এবার সেটাকে ইন্টারাপ্ট করার জন্য একটু স্কিল সেটের প্রয়োজন হয়। সেটা যদি আপনাদের থেকে থাকে তাহলে আপনারা ডেলিভারি ভলিউমও দেখতে পারেন। কিন্তু জেনারেল টার্মে যদি 3x 4x 5x 8x 10x যদি ভলিউম হয় তাহলে সেটাকে ব্রেকআউট কনফার্মেশনের একটা গুড সাইন হিসাবেই আমরা দেখব। ঠিক আছে, এটা। এবং ভলিউমের বিভিন্ন রকমের ইন্ডিকেটার আছে, সেগুলোকে ইউজ করতে পারেন। যেমন ভলিউমের ভলিউম অ্যাভারেজ আছে, এবার 10 দিনের 15 দিনের, সেটাকে নিয়ে আমাদের এগুলো ভলিউম ক্লাসে এগুলো খুব ডিটেলসে আলোচনা করা হয়েছে, সেই ক্লাসগুলো আপনারা দেখতে পারেন। মানে ব্রেকআউট বা ব্রেকডাউনের ক্ষেত্রে এই লেভেলগুলোকে আমরা ব্রেকআউট বা ব্রেকডাউন লেভেল বলবো, সেই লেভেলে কিন্তু ভলিউমটা কিন্তু খুব ম্যাটার করে। ঠিক আছে, মেজারিং টেকনিক্স এক্স্যাক্টলি সেম অ্যাজ অ্যাসেন্ডিং ট্রায়াঙ্গেল ইন দ্য সেন্স অফ অ্যানালিস্ট মাস্ট project in the distance from the breakdown part. A descending triangle at the top. Descending triangle continuous pattern but usually found within downtrend, but it is not usually occurrence for the descending triangle to be found in market top. This type of pattern is not that difficult to recognize when it does appear on the top sitting. In the case close below a flat lower line would signal major reversal টু দ্য ডাউন সাইড। মানে কি, একটা টপ হওয়ার পর যদি ধীরে ধীরে ওপরের লেভেলটা, সরি এটা ড্রয়িংটা খারাপ হচ্ছে, টপ হলো, এরকম যদি আমরা কোনো প্যাটার্ন যদি এখানে পাই তাহলে সেটাকে আমরা বলবো। কিন্তু এই ধরনের প্যাটার্ন জেনারেলি দেখা যায় না, জেনারেলি এখানে একটা কনসলিডেশন দেখাই যায়। এবার সেই কনসলিডেশনগুলো মেনলি রেক্ট্যাঙ্গেল প্যাটার্ন হয়, বা হেড অ্যান্ড শোল্ডার খুব ভালোভাবে উপরে টপে এবং বটমে কাজ করে, রাউন্ডিং টপ বটম কাজ করে, বা ভি প্যাটার্ন খুব ইম্পর্টেন্ট। সেখানে যখন আমরা প্রাইস প্যাটার্নের মধ্যে ভি ডিসকাস করব তখন দেখা যাবে। ঠিক আছে, এবার আমরা মোটামুটি একটা ডিসকাশন করলাম যে প্রাইস কনসলিডেশন এবং কন্ট্রাকশন যত স্কুইজ হবে একটা টাইমের পরে গিয়ে সেটাকে আমরা বলবো ট্রায়াঙ্গেল প্যাটার্ন।
যদি একটা ডাউন স্লোপিং একটা আপ স্লোপিং লাইন পাই তাহলে সেটা হয়ে যাবে আমাদের সিমেট্রিক্যাল ট্রায়াঙ্গেল। যদি আমরা নিচের লাইনটাকে আমরা ওপর মানে আপ স্লোপিং লাইন পাই সাপোর্ট টু সাপোর্ট, এবং যদি রেজিস্ট্যান্সের কাছে গিয়ে একটা হরাইজন্টাল লাইন পাই এবং সেখান থেকে যদি এই ধরনের প্যাটার্ন যদি আমরা পাই সেটাকে বলবো অ্যাসেন্ডিং। এবং যদি এই ধরনের প্যাটার্ন বা ওপরের যেটা হরাইজন্টাল সাপোর্ট এবং ডাউন স্লোপিং আপ ট্রেন্ড যদি আমরা মানে রেজিস্ট্যান্স যদি পাই তাহলে সেটাকে বলবো আমরা ডিসেন্ডিং ট্রায়াঙ্গেল। এবং ডিসেন্ডিং ট্রায়াঙ্গেলের মেজারমেন্ট কী হবে, সব থেকে চওড়া যে জায়গাটা সেটাই হবে কিন্তু এখানে মেজারমেন্ট। এবার আমরা একটু ডিটেলসে দেখব যে চার্ট কি বলছে। ঠিক আছে, এই যে আমি আপনাদের জন্য একটা চার্ট অ্যাম্বার এন্টারপ্রাইজ, যেটা জেনারেলি এসি ফ্যান এগুলো তৈরি করে, ঠিক আছে, তো তার একটা চার্ট, হিস্টোরিক্যাল চার্ট আমি একটু খুঁজে দেখে রেখেছিলাম যে কিভাবে কাজ করে সেটা ডিসকাস করার জন্য। ঠিক আছে, আমি একটা আজকে ডিসকাস করব এবং যেটা আপনারা পরবর্তীকালে আরও আপনারা চেষ্টা করবেন যে প্র্যাকটিস করে অ্যাটলিস্ট নিজের কাছে রাখবেন। যদি অ্যানালিসিস যদি না করতে পারেন তাহলে আমাকেও পাঠাতে পারেন, ও দেখবেন ডেসক্রিপশনে কিংবা কোথাও একটা হোয়াটসঅ্যাপের যে আইডি আছে, হেল্প আইডি, আই থিঙ্ক অ্যাবাউট সেকশানে আপনারা পেয়ে যাবেন, তো সেখান থেকে পাঠাতে পারেন। ঠিক আছে, তো এখানে আমাদের কি হয়েছে, আমি আজকে এখানে একটা অ্যাসেন্ডিং ট্রায়াঙ্গেল নিয়ে আলোচনা করব। ওকে, মার্কেট কন্টিনিউয়াসলি কি করছিল, কন্টিনিউয়াসলি একটা আপ ট্রেন্ডের মধ্যে ছিল। ঠিক আছে, আপ ট্রেন্ডের ডেফিনেশন কি, হায়ার হাই হায়ার লো, হায়ার হাই হায়ার লো, হায়ার হাই হায়ার লো, হায়ার হাই হায়ার লো, হায়ার হাই অলমোস্ট সেম লো, তারপর হায়ার হাই। ওকে, তার মানে কি, আমরা যদি কন্টিনিউয়াসলি যখন ওপরের দিকে ট্রেন্ডটা চলছে তার মানে কি একটা আপ ট্রেন্ড, পিরিয়ড আপ ট্রেন্ড। ওকে, এরপর আমরা দেখছি মার্কেট একটা ইম্পর্টেন্ট জাংশন গিয়ে সেখান থেকে একটা পুল ব্যাক নিচ্ছে। ওকে, পুল ব্যাক নেওয়ার সময় টপ টু বটম আমরা একবার ক্যালকুলেট করে নেব। অলমোস্ট 17% এখানে আমরা নিচে আসতে দেখছি মার্কেটকে। এরপর মার্কেট যখন ওঠার চেষ্টা করছে তারপর কিন্তু আমরা আর এই লোয়ার লেভেলটাকে আর ব্রিজ করতে নেক্সট আর তারপর আর কিন্তু কোনো সময় দেখছি না। এই 2077-এর যে লেভেল সেটাকে কিন্তু ব্রিজ করতে আমরা আর দেখছি না, তার ওপরেই কিন্তু আমাদের প্রাইসটাকে কনসলিডেট করতে দেখছি। ওকে, তারপরেই কিন্তু সেখানে কিন্তু আমরা প্রাইসটাকে কনসলিডেট করতে দেখছি, কন্টিনিউয়াসলি প্রাইসটা কনসলিডেট করে যাচ্ছে এখানে। এরপর যখন ওঠার চেষ্টা করলো তখনও কিন্তু প্রিভিয়াস যে হাই ছিল যে 2500 জায়গা থেকেই কিন্তু আবার একবার আমরা রিট্রেসমেন্টও দেখছি, বা এখানে আমাদের একটা রেজিস্ট্যান্স দেখতে পাচ্ছি। আবার কিন্তু এই 2500 লেভেলকে কিন্তু ব্রেক করতে পারেনি। ওকে, তারপর আবার নিচের দিকে আসছে, কিন্তু নিচে যখন এলো তখন আমরা আবার দেখছি যে এর ওপরে যে সাপোর্ট ছিল বা প্রিভিয়াস যে লো ছিল, সরি 1 মিনিট, 2147-এর যেটা লো বানিয়েছিল, আগের লো ছিল 2075, তার আগে ছিল 2140 মোটামুটি, সেই লেভেলও কিন্তু আসেনি। ম্যাক্সিমাম কোথায় নেমে এসেছিল, একদিনের জন্য 2209 এবং জেনারেলি ট্রেড করেছে কিন্তু এই 2280 আশেপাশে। ওকে, আমরা যদি মোটামুটি আমরা দেখি তাহলে তারপরে কিন্তু ট্রেড করেছে 2280 আশেপাশে। এরপর একদিন আমরা দেখছি অলমোস্ট এখানে অক্টোবর থেকে
জানুয়ারি পর্যন্ত টাইম কাটানোর পর, মানে 2-2.5 মাস 3 মাস টাইম কাটানোর পর আমরা দেখছি একটা বড় ব্রেকআউট ক্যান্ডেল হয়েছে। কত পার্সেন্টের ক্যান্ডেল হয়েছে? 9% একটা ক্যান্ডেল হয়েছে। ওকে, এবার আমাদের যেটা স্ট্র্যাটেজি সেটা অনুযায়ী আমরা যদি কাজ করি তাহলে আমরা কোথায় বাই করতাম ব্রেকআউট ক্যান্ডেলের উপরে। তাহলে আমাদের স্টপ লস কোথায় রাখতে হবে? অ্যাটলিস্ট 5-6%, 5-6% আমরা এখানে স্টপ লস পাচ্ছি না। তাহলে 5-6%-এর যখন স্টপ লস পাচ্ছি না, জেনারেলি কী হয়, এখানে আমরা স্টপ লস রাখবো। দেখুন, প্র্যাকটিক্যাল আর ইমপ্র্যাকটিক্যাল ক্লাসের মধ্যে পার্থক্যটা এবার এখানে আমি একটু বলে দিই, ঠিক আছে? এগুলো বলাটা ইম্পর্টেন্ট, সেই জন্যই বলা, এগুলো নিজেদের মার্কেটিং করা নয়। দেখুন, এখানে হিসাব অনুযায়ী স্টপ লস হবে, মানে এন্ট্রি হবে 2230, স্টপ থাকবে কোথায়? ক্যান্ডেলের লোতে। ক্যান্ডেলের লো মানে 2440 এবং 2500 মোটামুটি। তার মানে কি 60 পয়েন্টের একটা স্টপ লস এবং সেই দিনই টার্গেট অ্যাচিভ। মানে যদি আমরা দেখি এখান থেকে, মানে ব্রেকআউটের ওপরে আমরা বাই করব এবং সেই দিনই আমরা 1:2 এর টার্গেট অলমোস্ট পেয়ে যাব। এই যে 1:2, এই যে 2, সেই দিনই আমরা টার্গেট পেয়ে যাব। কিন্তু এটা কতটা প্র্যাকটিক্যাল সেই বিষয়ে একটা বড় কনসার্ন আছে, ঠিক আছে? কারণ যেদিন ব্রেকআউট করছে সেই দিন ফেল ব্রেকআউটও করতে পারে। সেই জন্য ব্রেকআউট আমাদের কনফার্মেশন হওয়াটা খুব ইম্পর্টেন্ট। এবং যদি আমরা ভলিউম দেখি, সেই দিন কিন্তু আমরা একটা ভালো ভলিউম পেয়েছিলাম। মানে জেনারেল আমাদের অন্য দিন, এখানে আমার ভলিউমটা দেখবেন, জেনারেল অন্য দিন মোটামুটি 60, 80, 90, মানে মোটামুটি 1 লাখের কাছাকাছি একটা এভারেজ ভলিউম আমাদের থাকে। সেই জায়গায় আমরা এখানে 1.6 মিলিয়ন, মানে 12 লাখ, 1 লাখের ভলিউমের জায়গায় সেদিন আমরা 12 লাখ ভলিউম পেয়েছিলাম। ওকে, যদি আমাদের ভলিউম ক্যান্ডেলটা একটু জুম করে দেখি তাহলে এইভাবে দেখা যায়, ঠিক আছে? কন্টিনিউয়াসলি একটা সাইডওয়েজ রেঞ্জ, সেখানে কোনো ভলিউম সেভাবে নেই, কিন্তু যেদিন ব্রেকআউট হচ্ছে সেদিন আমরা একটা স্ট্রং ভলিউম বার পাচ্ছি, ঠিক আছে? তাহলে আমরা কি করব? এন্ট্রি কিন্তু সেই দিন নেব না, কারণ কি, রিস্ক টু রিওয়ার্ড ম্যাটার্স। এবার আমরা ওয়েট করব যে প্রিভিয়াস ব্রেকআউট জোনের কাছাকাছি আবার আসে কি না, ঠিক আছে? এবং সেখানে আমরা একটা কোনো বাইং সিগন্যাল পাই কি না, ঠিক আছে? যদি এখানে যদি আমাদের একটা প্রিভিয়াস বাইয়ের জোনে আসে এবং এখানে যদি আমরা একটা বাইং সিগন্যাল পাই, তাহলে আমরা এখানে বাই করব। তাহলে আমাদের বাইং এন্ট্রি কোথায় হবে? বাই এন্ট্রি ট্রিগার হবে 15 জানুয়ারি 2021। কারণ কি, এখানে এসে আমাদের কি হয়েছে, এটা আমাদের ছিল ব্রেকআউট লেভেল, ব্রেকআউটের লেভেলকে রিটেস্ট করেছে, তারপরের দিন একটা ইনসাইড বার বানিয়েছে, তারপরে সেদিন নেক্সট দিন বা তৃতীয় দিন সেখান থেকে ওঠার চেষ্টা করছে। ওকে, তো এখানে আমাদের এন্ট্রি ট্রিগার হলো। এবার একটা বড় কোশ্চেন হবে, যেখানে স্টপ লস কোথায় রাখবো। দেখুন, এখানে স্টপ লস 2-3 রকমভাবে রাখা যায়। প্রথমত, পুল ব্যাকের যে জোনটা তার নিচে, এটা হলো সব থেকে মোস্ট পপুলার এবং জেনারেলি এখানেই রাখা উচিত। কিন্তু এখানে আমাদের একটা গ্যাপ আছে, ঠিক আছে? এই গ্যাপ ফিল করতে কিন্তু পারে যে কোনো সময়। আমরা গ্যাপের ক্লাসে পড়েছিলাম যে যখনই একটা গ্যাপ ক্রিয়েট হয় তখন মার্কেট চেষ্টা করে যে গ্যাপটাকে ফিল করার। সেম গ্যাপ ফিল করার জন্য কিন্তু এখানে একদিন প্রাইস আমাদের কালেক্ট করেছিল। এখানে যদি আমরা এন্ট্রি করি এবং এখানে স্টপ রাখি, তাহলে কিন্তু একদিনের জন্য আমাদের স্টপ হিট করবে এবং লজিক্যালি এটাই হওয়া উচিত, ঠিক আছে? তো ফার্স্ট টাইমের জন্য কিন্তু আমাদের স্টপ লস হিট করবে, ঠিক আছে? তো একবার স্টপ হিট করলে কি আমরা রিএন্ট্রি করব না? অবশ্যই রিএন্ট্রি করব। আবার রিএন্ট্রি করব কোথায়? রিএন্ট্রি করব আমাদের এখানে যে একটা ন্যারো জোন বা ন্যারো বেস তৈরি হবে, তার ওপরে গিয়ে আমরা রিএন্ট্রি করব। এই যে ন্যারো যে জোনটা এখানে তৈরি হলো, তার ওপরে গিয়ে আমরা রিএন্ট্রি করব। এবং স্টপ লস কোথায় থাকবে? অপেক্ষাকৃত এই যে জোন তার নিচে, ঠিক আছে?
তাহলে এখানকার হিসাবে যদি আমরা একটা রিস্ক টু রিওয়ার্ড এখানে ক্যালকুলেট করি, তার পরের দিন এন্ট্রি হবে এবং স্টপ লস মোটামুটি আমরা 6%-এর স্টপ লসও পাচ্ছি, 6%-এরই আমরা স্টপ লস পাচ্ছি। এখান থেকে আমরা টার্গেট নেব অ্যাটলিস্ট 1:2 এবং আমি একটু আগে কি বললাম, এখান থেকে মার্কেট কিন্তু 1:2 এর জন্য রিস্ক টু রিওয়ার্ড দেওয়ার জন্য কিন্তু থাকে না, এখানে 1:3 1:4 কিন্তু পাওয়া যেতে পারে। এখানে যদি আমরা ওয়েট করি বা একটু ঠিকঠাকভাবে যদি টেকনিক্যাল অ্যানালিসিস শিখি, তাহলে কিন্তু এখান থেকে অলমোস্ট 1:4 এর রিস্ক টু রিওয়ার্ড কিন্তু পাবো, কারণ আমাদের এক্সিট হবে কিন্তু এখানে বলতে এই যে ক্যান্ডেলটি গ্রিন যে ডোজি টাইপ ক্যান্ডেলটা, এখানে কিন্তু আমাদের এক্সিট হবে, তার আগে কিন্তু আমাদের তেমন এক্সিটিং সিগন্যাল আমরা পাচ্ছি না। ওকে, এবার কেন হবে সেগুলোর জন্য আরও যখন অ্যাডভান্স লেভেলে যখন স্ট্র্যাটেজি স্পেসিফিকই ডিসকাশন করব, তখন সেগুলো আরও ভালোভাবে বুঝতে পারবেন। তবু এখন যদি একদম সিম্পল হিসাবে রাখি, তাহলে আমরা 1:2 1:3 বুক করব এবং সেটা কিন্তু আমরা এখান থেকে জেনারেলি পেয়ে যাচ্ছি। ওকে, তো মোটামুটি বোঝানোর আমি চেষ্টা করলাম যে ট্রায়াঙ্গেল প্যাটার্ন কিভাবে ফর্ম হয়, তার বেসিক সাইকোলজি কী, এবং ট্রায়াঙ্গেল প্যাটার্নকে লাইভ মার্কেটে কিভাবে ট্রেড করা হয় উইথ রিস্ক টু রিওয়ার্ড। ঠিক আছে, তো এরপরেও যদি আপনাদের ক্লাসে যদি না বুঝতে পারেন বা বুঝতে কিছু যদি অসুবিধা হয়, আমাকে অবশ্যই জানাবেন। যে আপনাদের যদি কোথাও বুঝতে অসুবিধা থাকে বা কোনো আরও যদি ইন ডিটেলস আরও এক্সাম্পল এক কথায় যদি প্রয়োজন হয়, অবশ্যই জানাবেন। তো আমি চেষ্টা করব সেখান থেকে আরও কিছু ইন ডিটেলস এক্সাম্পল লাইভ মার্কেট থেকে বার করে সেটা আপনাদের সাথে ডিসকাস করার, কারণ এটা ওয়ান অফ দ্য মোস্ট পপুলার প্যাটার্ন। এবং আমরা যেখানে প্রতি উইকেন্ডে যেখানে উইকেন্ড অ্যানালিসিস করি বা আর স্টক টু ওয়াচ এরকম যে অ্যানালিসিস করি, সেখানে আমরা এই ট্রাইঅ্যাঙ্গেল প্যাটার্ন ওয়ান অফ দ্য টপ প্রায়োরিটিতে থাকে এবং অ্যাসেন্ডিং ট্রাইঅ্যাঙ্গেল, সেহেতু সেখান থেকেও আপনারা দেখতে পারেন। তো আজকের মতো ক্লাস এখানেই শেষ করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই। আবার পরের টেকনিক্যাল ক্লাসে দেখা হবে। যারা 40 মিনিট ধরে ক্লাসটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস, বাই।